আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। যেই মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটু স্বস্তি নিয়ে এসেছিল তা ধ্বংস করার কি উদ্দেশ্য থাকতে পারে, এমন প্রশ্ন রেখে জনগণকে এর বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন পরিদর্শনকালে তিনি এমন আহ্বান জানান। কোটা নিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত সপ্তাহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে হামলার শিকার হয় মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন। সেই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। যেই ঝকঝকে তকতকে মেট্রো রেল সেবার উদ্বোধন শেখ হাসিনা করেছিলেন বৃহস্পতিবার সকালে, সেই মেট্রো রেলের ধ্বংসপ্রায় মিরপুর 10 নম্বর স্টেশন দেখতে গেলেন তিনি। পুরো স্টেশনের ভয়াবহ অবস্থা ঘুরে দেখে কতদিনে তা চালু করা যাবে সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। আফসোস করেন, যেই প্রতিষ্ঠান জনগণের সরাসরি সেবা দেয় সেই প্রতিষ্ঠান কিভাবে ধ্বংস করা যায়। প্রতিটি স্থাপনা তৈরি করেছে যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা! ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। ঢাকাবাসী, বিশেষ করে মিরপুর এলাকায় বসবাস করা মানুষের অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তিলে তিলে এই মেট্রো রেল নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, যেই মেট্রো মানুষকে একটু স্বস্তি এনে দিয়েছিল তার উপর এরকম ক্ষোভ দেখানোর কোনো যুক্তি থাকতে পারে না। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। কোটা বিষয়ে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার পরও এখনও আন্দোলন চলমান রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আন্দোলনের শুরুর দিকে এক দফার আন্দোলনের দফা বারবার পরিবর্তন এবং তারপরে সৃষ্ট সহিংসতার সাথে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। এখনও নাকি আন্দোলন করতে হবে দফা, প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, 1 দফার পরে আসলো 4 দফা, তারপরে আসলো 6 দফা, তারপরে আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের পাশেই পুড়িয়ে দেওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধ্বংসাবশেষও দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 7 ঘন্টার কারফিউ শিথিলের সময়ে 4 ঘন্টা চলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেন হয়েছে পুঁজি বাজারে, বিচারিক কার্যক্রম চলেছে দেশের আদালতগুলোতেও। তবে যানজটের বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীতে 2000-এরও বেশি গ্রেফতার হয়েছে এবং অর্থ যোগানদাতা ও জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়া জনজীবন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবারও সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। অফিস সময় নির্ধারণ করা হয়েছিল বেলা 11টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ে অফিসগামী মানুষজনকে পোহাতে হয়েছে যানজটের ভোগান্তিও।
কারফিউয়ে বেশ কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষজন। আর সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হবার প্রত্যাশা সবার। এরা কাদা ছোড়াছুরি করবে আর আমরা পেট না খেয়ে মরতে হইব, এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সবাই একটা আতঙ্কের ওপর আছে, বুঝলেন না? যাত্রীরা বাইকে কম উঠতে চাচ্ছে, যে তারা সব আতঙ্কের মধ্যে একটা আছে। দৈনিক আগে ইনকাম ছিল 700-800 1000 টাকা, এখন ইনকাম হচ্ছে 200 300 400 টাকা। টাকা উঠানের চাইতে টাকা জমা দেওয়ার জন্য মানুষ বেশি আসছে এবং মানুষ খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। আর শিক্ষার্থীদের আন্দোলনকে ইস্যু করে রাজধানীতে সহিংসতার ঘটনায় অপরাধী ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা। 200টি মামলা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত 2100-র উপরে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কিন্তু ব্লক রেড চলমান রয়েছে। ব্লক রেড ছাড়াও বিভিন্ন পর্যায়ে দিনে এবং রাতে আমাদের অপারেশন পরিচালনা আমরা করে যাচ্ছি। সন্ত্রাসীরা গা ঢাকা দেখ আর যেখানেই থাকুক, আমি প্রথমে বলবো যে আমার পুলিশ সদস্যকে হত্যা করে সে যদি কক্সবাজার পালিয়ে যায় অথবা পঞ্চগড় পালিয়ে যায়, আমরা তাদেরকে ধরে এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করবই করব। দেশজুড়ে সহিংসতার ঘটনায় অর্থ যোগানদাতা ও জড়িতদের চিহ্নিত করা হয়েছে ও অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। খাবার পৌঁছে দেওয়া, পানি পৌঁছে দেওয়া, অস্ত্র পৌঁছে দেওয়া, লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পৌঁছে দেওয়া, এই কাজটি এই ঢাকা শহর থেকেই কিছু উঠতি বয়সী ব্যবসায়ী, জামাতপন্থী ব্যবসায়ী, বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে। তাদের নাম্বার পেয়েছে, অনেককে আমরা গ্রেপ্তার করেছি। যে কোনো সহিংস পরিস্থিতি মোকাবেলা ও জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেফতার করায় উদ্বেগ জানান তিনি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আইনশৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঘাপটি মেরে বসে আছে নাশকতাকারীরা, আর চোরা গোপ্তা হামলার মধ্য দিয়ে মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। আর জানাচ্ছেন মুকসিমুল আহসান। চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা মহানগর উত্তরের 4টি নির্বাচনী এলাকায় দলের নেতাদের সাথে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে হত্যা এবং সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। এই আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা কিছুদিন আগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গায় বিএনপির কমিটিতে রদ বদল হয়েছে। তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। দেশের এই সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। গুজব এবং অপপ্রচারের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এর ভেতর তারা এই অশান্তি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। দেশের এই পরিস্থিতিতে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় চরমভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এই তথ্য জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, আগামীতে এর খেসারত দিতে হবে দেশের অর্থনীতিকে। বিশেষ করে রফতানি আর বিদেশি বিনিয়োগে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। সাম্প্রতিক বিশৃঙ্খলায় বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। কারণ উদ্ভূত পরিস্থিতিতে বেশ কদিন স্থবির ছিল ব্যবসা বাণিজ্য। মূল্যস্ফীতি, রপ্তানি আর বিনিয়োগ সহ অর্থনীতির বেশিরভাগ সূচকেই পড়বে এর নেতিবাচক প্রভাব, যার ঘানি টানতে হবে অনেকদিন। বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েনের সময়ও অনেকদিন ধরেই মন্থর গতি রপ্তানিতে। সাম্প্রতিক পরিস্থিতিতে বেশ কদিন বন্ধ ছিল সব ধরনের রপ্তানিমুখী কারখানা। অর্থনীতিবিদরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা কমেছে। বায়ার কিন্তু আপনার দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো দেখবেন, তারা তাদের লিড টাইম দেখবে, তারা তাদের প্রোডাক্ট তারা ঠিকমতো পাচ্ছে কিনা সেই কমিটমেন্টগুলো দেখবে। তো সব কিছু মিলে আমাদের এক্সপোর্ট তো একটা ধাক্কার মধ্যে পড়ছে। বাংলাদেশকে নিয়ে যে ভাবমূর্তি বিদেশে, সেটা ভয়ানকভাবে ক্ষুণ্ণ হয়েছে। দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হচ্ছে যে কিছু কোম্পানি হয়তো ছুটে যেতে পারে, যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস কিনতো তারা হয়তো এখন ভিয়েতনামে চলে যাবে, ইন্দোনেশিয়া চলে যাবে, ভারতে চলে যাবে, আর নাও ফিরতে পারে তারা। অন্যদিকে করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। কাঙ্ক্ষিত বিনিয়োগ আনাটা এখন আরও চ্যালেঞ্জিং হবে বলেও জানান অর্থনীতিবিদরা। এই পরিবেশে তো বিনিয়োগের প্রশ্নই উঠে না, সেটা দেশি বিনিয়োগই হোক আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টই হোক, কোনোটাই হবে না। বিনিয়োগ যারা হয়তো চিন্তা করতো বাংলাদেশকে নিয়ে, তারা হয়তো সেটা অল্টারনেটিভ ডেস্টিনেশনে তারা চলে যাচ্ছে, সেটা তার ফিরবে না। বিদেশিদের কাছে আমাদের একটা বার্তা দিবে যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু এমনিতেই বেশি। বহির্বিশ্বে যে একটা আমাদের যে ইমেজের যে বিষয়টা আছে, সেই জায়গাটা, সেটা সেফটি সিকিউরিটির থেকে আরম্ভ করে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট যদি না হয়, এফডিআই বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলো। বিদেশি বিনিয়োগ বাড়াতে সামনের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, সহিংস দমনাভিযান এবং যোগাযোগ ব্যবস্থার উপর সব ধরনের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারে বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে সংস্থাটি বলছে, সমাবেশ নিয়ন্ত্রণের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার সঠিক উপায় নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার তদন্ত দাবি করে হতাহত ব্যক্তিদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত। মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এদিকে আর্চারি দিয়ে প্যারিস অলিম্পিক মিশন শুরু হলো। বাংলাদেশের আশার আলো দেখালেও ৪৫ নম্বর থেকে ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ড শেষ করেছেন সাগর ইসলাম। যদিও শুরুটা ভালোই করেছিলেন তিনি, প্রথম কোয়ার্টারে উঠে এসেছিলেন শীর্ষ ২০-এও, কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেননি সাগর। ৩৩৩ স্কোর নিয়ে ২৭ নম্বর থেকে প্রথমার্ধ শেষ করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও পিছিয়ে পড়েন, স্কোর তোলেন ৩১৯। সব মিলিয়ে ৬৫২ স্কোর নিয়ে ৬৪ জনের মধ্যে ৪৫ নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষ হলো সাগরের। এর মধ্যে এরোতে ১০ বার লক্ষ্য ভেদ করেছেন তিনি, আর ১০ স্কোর করেছেন ২৮ বার। ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ অগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি ও সমমানের ৮টি পরীক্ষা স্থগিত হলো। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখনও তারিখ নির্ধারণ না হলেও ১১ অগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আর ৪ অগস্টের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে প্রথমে ১৮ জুলাইয়ের পর ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা ও স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুরে সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলনে র্যাব 11 এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ জানান, গতকাল সোনারগাঁওয়ের প্রেমের বাজার এলাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। এর আগে 2022 সালে সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছিল র্যাব। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। এরপর থেকে নরসিংদী জেলা কারাগারে ছিলেন ফারুক। সম্প্রতি ওই কারাগারে হামলা, অগ্নিসংযোগ এবং 9 জঙ্গি সহ 826 জন আসামি পালিয়ে যাবার পর থেকে হামলাকারী সহ অন্যদের গ্রেফতারে অভিযানে নামে র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাত্রদের সামনে এনে নেপথ্যের ক্রীড়ানকরা তাদের উদ্দেশ্য সফল করতে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুরের তাজহাট থানা ডিসি ক্রাইম, ডিসি ডিবি অফিস, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিজির বাসভবন এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে। আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবিকে, আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে, রুখে যাচ্ছে। আপনারা দেখছেন আমাদের কারফিউর সময় আমরা কমাচ্ছি, আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে। আপনারা আপনাদের সহযোগিতা। দুবাইয়ে আন্দোলন করে দেশের সুনাম নষ্ট করেছেন শ্রমিকরা। তাদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মালয়েশিয়ার হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা 70% টাকা ফেরত পেয়েছেন। সম্পূর্ণ টাকা ফেরত না দিলে এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশের যৌথ কারিগরি কমিটির সভা শেষে বিস্তারিত জানানো হবে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় 2 জন উদ্ধারকারী সহ এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। বুধবার টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে শাহপরীর দ্বীপের অদূরে সাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামের একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এই ঘটনায় 16 জন উদ্ধার হলেও নিখোঁজ আছেন ট্রলারের যাত্রী নূর মোহাম্মদ। এদিকে ট্রলার ডুবির পর উদ্ধার করতে যাওয়া একটি স্পিড বোট বুধবার সন্ধ্যার দিকে সাগরে ডুবে গেলে উদ্ধারকারী মোহাম্মদ ফাহাদ ও মোহাম্মদ ইসমাইল নিখোঁজ হন। এ সময় স্পিড বোটে থাকা অপর 3 জন উদ্ধারকারী রাত 10টার দিকে সাঁতরে শাহপরীর দ্বীপ ও সাবরাং উপকূল দিয়ে তীরে ওঠেন। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা আইএফআইসি ইসলামিক চালু করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। দুপুরে রাজধানীর পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে প্রধান অতিথি হিসেবে আইএফআইসি ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। ইসলামিক ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেন ব্যাংকটির চেয়ারম্যান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।